প্রিয় ভাইরা, এই নারী সংস্কার কমিশন তারা প্রধান উপদেষ্টার কাছে যে সমস্ত প্রস্তাব দিয়েছে তার মধ্যে একটি হলো নারী পুরুষ সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার। বাবার সম্পত্তি থেকে একজন ছেলে যে পরিমাণ পাবে, একজন মেয়েও সেই পরিমাণ পাবে। কিন্তু আমরা জানি ইসলামের যে বিধিবিধান সম্পদের ক্ষেত্রে দিয়েছে, একজন ছেলে বাবার কাছ থেকে যেই পরিমাণ সম্পদ পাবে, একটা মেয়ে সেই ছেলের অর্ধেক সম্পত্তি পাবে। ছেলে যদি 2 বিঘা জমি পায়, মেয়ে পাবে 1 বিঘা জমি। এটা হলো কোরআনে বর্ণিত ইসলামের এই নিয়ম। হাজার হাজার বছর থেকে চলে আসতেছে মুসলিম রাষ্ট্রগুলোতে, কিন্তু বর্তমান সরকারের নারী বিষয়ক কমিশন তারা নারী পুরুষ ধন সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার চাচ্ছে। একটি বিষয় খেয়াল করবেন, একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে বিবাহর আগ পর্যন্ত বাবার দায়িত্বে থাকে। যখন বিবাহ দিয়ে দেয় স্বামীর দায়িত্বে চলে যায়। বাবার সম্পত্তি থেকেও সে অংশ পায়, মায়ের সম্পত্তি থেকেও সে অংশ পায়, স্বামীর সম্পত্তি থেকেও সে অংশ পায়, কিন্তু তার দায়িত্ব নাই। বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্বে থাকে, বিবাহের পরে স্বামীর দায়িত্বে থাকে, তার কোনো দায়িত্ব নাই। কোনো দায়িত্ব থাকার না পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক বানানোর জন্য নির্ধারণ করে দিয়েছেন, যে বাবার সম্পত্তি থেকে সে এই পরিমাণ পাবে, স্বামীর সম্পত্তির থেকে সেই পরিমাণ পাবে, কিন্তু তার কোনো দায়িত্ব নাই। পক্ষান্তর একটা ছেলের নিজের স্ত্রীর দায়িত্ব, তার সন্তানাদির দায়িত্ব, বাবা মার দায়িত্ব, এবং বোনেরা যখন বাবার বাড়িতে বেড়াতে আসে, বোনদেরকে আপ্যায়ন করার জন্য ভাইরা সর্বদা চেষ্টা করে। প্রিয় দিনী ভাইরা, একটি বিষয় খেয়াল করবেন, যদি নারী পুরুষ সম্পদের সমান সমান অধিকারের নিয়ম বাংলাদেশের রাষ্ট্রে চালু হয়, গ্রামে গঞ্জে মহল্লা মহল্লা বাড়িতে বাড়িতে মারামারি গণ্ডগোল ফাসাদ সৃষ্টি হবে। আমরা যদি আসলে নিজেদেরকে জ্ঞানী মনে করি, নিজেদেরকে একজন সৎ মানুষ মনে করি, যে নিয়মগুলো কোরআন ও সুন্নাহর বিপরীত, আমরা সেই নিয়মগুলো কেন করব? আমাদের তো নিয়ম করা উচিত মেয়ের হক না দিয়ে, বোনের হক না দিয়ে, যদি কি অন্যায়ভাবে তার ধন সম্পত্তি ছেলের নামে লিখে দেয়, রাষ্ট্রের এই নিয়ম করা উচিত, এই লেখালেখি, এই রেজিস্ট্রি বৈধ হবে না, ইসলামের বিধান যা ছিল তাই বাস্তবায়ন করা হবে। তোমরা যদিও লিখে দাও, এই লেখা বাংলাদেশের রাষ্ট্রে কার্যকর করা হবে না। এই নিয়ম যদি করা হয়, দেখবেন আমাদের বাংলাদেশে হাজার হাজার নারী তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত। মাঠে ঘাটে জমি, বাজারে দোকান, অথবা নগদ টাকা পয়সা যেগুলো রেখে যায় সেগুলো দিতে চায় না, বাড়িতেও দিতেই চায় না। কিন্তু ইসলামী বিধান হলো বাবার মৌতের পরে বাড়ি সহ সবগুলো হিসাবের মধ্যে আসবে। এই জন্য নিয়ম করা উচিত এইটা, যে মেয়ের যে হক ইসলামে আছে সেটা যদি কেউ না দিয়ে তার ছেলেকে লিখে দেয়,
অথবা ছেলে বাবা মার কাছ থেকে লিখে নেয়, এই লেখা বৈধ বলে ঘোষণা করা যাবে না, এটা অবৈধ, এবং এই লেখালেখি বাংলাদেশে কোনো কার্যকর করা হবে না। এই নিয়ম না করে উল্টা নিয়ম করতেছে, সমান সমান জমি দিতে হবে, যেখানে ছেলে ডবল পাবে মেয়ের চেয়ে। এটাই কার্যকর করতেছে না আমাদের দেশে। ছলে বলে কৌশলে বাবার কাছ থেকে লিখে নিচ্ছে, সেখানে যদি অর্ধাবধি ভাগ হয় কি পরিমাণ ফিতনা মারামারি হবে। এক তো কোরআন বিরোধী নিয়ম হবে, সুন্নাহ বিরোধী নিয়ম হবে, এবং এটা বাস্তব বিরোধীও হবে, কারণ বাস্তবে নারীর কোনো দায়িত্বই নাই। বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্বে, বিবাহের পরে স্বামীর দায়িত্বে। সুতরাং এই নিয়ম যদি বাংলাদেশে চালু করতে চায়, নারী পুরুষ ধন সম্পত্তিতে সমান অধিকার, গ্রামে গ্রামে মারামারি আর গণ্ডগোল লেগে যাবে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব, এটা কত বড় খারাপ জিনিস। আমাদের বাংলাদেশে মুসলমান বসবাস করে, হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, নাস্তিকরা বসবাস করে, সব জাতের মানুষই আছে। সবার জন্য কি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করা সম্ভব? কথা বলেন, সম্ভব? আমরা মুসলমান, আমাদের পারিবারিক নিয়ম ইসলাম অনুযায়ী হবে। যেই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেই দেশে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন কি সম্ভব? অর্থাৎ সকল ধর্মের মানুষদের জন্য পারিবারিক একটা নিয়ম থাকবে। যদি অভিন্ন নিয়ম হয় পারিবারিক, সকল ধর্মের মানুষ একটা নিয়ম যদি পালন করতে চায়, বলেন এটা কি কারো পক্ষে সম্ভব? এটা শুধু কোরআন সুন্নাহ বিরোধী নয়, বরং এটা বাস্তব বিরোধী। হিন্দুদের রীতিনীতি কালচার তাদের মতো, বৌদ্ধদের রীতিনীতি কালচার তাদের মতো, খ্রিস্টানদের রীতিনীতি কালচার তাদের মতো, মুসলমানদের রীতিনীতি মুসলমানদের মতো, আমাদের রীতিনীতি কোরআন সুন্নাহ মোতাবেক। এই জন্য একটি বহুমুখী ধর্মের অনুসারীরা যে জায়গায় থাকে, সে জায়গায় পারিবারিক একরকম আইন করা মানেই কোরআন সুন্নাহর বিরোধী নিয়ম। এটা তারা চাবে যে এই নিয়মটা আমরা জাতিসংঘ থেকে নিয়েছি, আর জাতিসংঘের পারিবারিক নিয়ম কি কোরআন সুন্নাহর পক্ষে না বিপক্ষে? কথা বলেন, বিপক্ষে। এই জন্য তারা এই নিয়মটা চালু করতে চাচ্ছে, যাতে করে বাংলাদেশে ইসলাম ধর্মের কোনো অনুসারীরা ইসলাম অনুযায়ী তাদের জীবনকে চালাইতে না পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করবেন, স্ত্রীকে স্বামীর জন্য ধর্ষণের মামলা করার অধিকার প্রয়োগের প্রস্তাব পেশ করেছে। একজন স্ত্রী স্বামীর উপর ধর্ষণ মামলা করতে পারবে কখন? যদি স্বামী স্ত্রীর সাথে মেলামেশার আহ্বান করে, আর স্ত্রী যদি মেলামেশার সম্মতি না জানায়, এরপরেও যদি মেলামেশা করে, তাহলে আপন স্ত্রী তার স্বামীকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দি করার ব্যবস্থা করতে পারবে, মামলা করতে পারবে। ধর্ষণের মামলা স্বামীকে করবে কে? স্ত্রী। মানে এই যে একটা নিয়ম তারা হাতে নিয়েছে, সে মহাপরিকল্পনা আছে। একটু খেয়াল করেন, একজন স্ত্রীর হাতে যখন স্বামীকে ধর্ষক বানানোর ক্ষমতা রাষ্ট্র প্রয়োগ করবে, স্ত্রীকে ধর্ষণের মামলা করার জন্য স্বামীর বিরুদ্ধে শক্তি দেওয়া হবে, এমনি বাংলাদেশে শতকরা 90 থেকে 95% পুরুষরা তার আপন স্ত্রীর কাছে জিম্মি হয়ে আছে। আপনি মাঠে ঘাটে অফিস আদালতে যতই ভালো অবস্থান থাকুক, যত বড় নেতাই হন, ঘরের ভিতর গেলে আপনার নেতৃত্ব শেষ। আপনি যত বড়ই নেতা হন, ঘরের কর্তৃত্ব পুরাটাই বেশিরভাগ ফ্যামিলিতেই নারীর হাতে। যদি আপনি বেশি প্রয়োগ করতে চান ক্ষমতা, সারাদিন গন্ডগোল লাগবে।
এমনিতে কোনো শক্তি প্রয়োগ করে দেওয়া ছাড়াই স্ত্রীদের এই অবস্থা। একজন স্বামী যদি বাবাকে একটু বেশি ভালোবাসে, স্ত্রী রাগ করে। বাবা মাকে যদি একটু টাকা পয়সা বেশি দিতে চায়, অনেক স্ত্রী, সবাই না, অনেক স্ত্রী বাধা প্রদান করে। মেয়েদের সাধারণত চাহিদা থাকে যে আমার প্রাণপ্রিয় স্বামীর ভালোবাসার জন্য আমিও আমার পরিবারের দিকে ঝুঁকে। এরপরে দেখবেন 10 বছর 12 বছর সুন্দর সংসার করতেছে, কোন একটা কারণে যদি সমস্যা তৈরি হয়, নারী নির্যাতন মামলা করে। আর একটা নারী নির্যাতন মামলা যদি কোনো পুরুষের উপর দেওয়া হয়, এই পুরুষের লাইফ শেষ হয়ে যায়। পক্ষান্তরে নতুন করে যদি আবার আপন স্ত্রী নিজ স্বামীর উপর ধর্ষণের মামলা করার শক্তি প্রয়োগ করা হয়, শক্তি দেওয়া হয়, পুরা পুরুষ জাতি তার আপন স্ত্রীর কাছে পুরা দাসত্ব আর গোলামে পরিণত হয়ে যাবে। একটু খেয়াল করবেন, যখন একজন নারী তার আপন স্বামীকে ধর্ষণের মামলা করতে পারবে, সর্বদাই নারী পুরুষের উপর টর্চারিং করবে। বেশি কিছু করলে আমি ধর্ষণের মামলা দেব। কি বলেন? ধর্ষণের মামলা দিব। এবং এই বিল যখন পাস হবে, আস্তে আস্তে স্বামী স্ত্রী যখন গন্ডগোল হবে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী যখন ধর্ষণের মামলা করবে আর স্বামীকে যখন জেলে দিবে, এইভাবে 2, 4, 5 বছর যাওয়ার পরে আস্তে আস্তে যুবকরা দেখবে আমি অর্থ কামাই করি, আমি পরিশ্রম করি, আমি রোজগার করি, আমি বাসা ভাড়া দিই, আমি বাজার ঘাট করি, আমি স্ত্রীকে কাপড় চোপড় দিই। যে কোনো ছোটখাটো বিষয়ে স্ত্রী আমাকে হুমকি দেয়, আমার নামে ধর্ষণের মামলা দিবে, নারী নির্যাতনের মামলা দিবে, এ দরকার নাই। আস্তে আস্তে যুব সমাজ বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেবে। সে বিবাহই করতে চাবে না। যে উদ্দেশ্যে বিবাহ করা, তারা সেই পন্থাটা অবৈধভাবে গ্রহণ করবে। কারণ অবৈধ পন্থা যদি মেলামেশা করে, তার শারীরিক চাহিদা পূর্ণ হবে, কিন্তু তার তো ধর্ষণের মামলা খাওয়া লাগবে না। একটা পর্যায়ে দেখবেন পুরুষরা বিবাহ করতে যাবে না, তারা বিভিন্নভাবে জেনা ব্যভিচার করে তাদের যৌনচার চালাইতে থাকবে, যদি স্ত্রীর হাতে ধর্ষণের মামলার শক্তি প্রয়োগ করা হয়। বর্তমান সরকারের নারী বিষয়ক কমিশনরা জানে, যদি স্ত্রীকে ধর্ষণের মামলার শক্তি প্রয়োগ করা হয় স্বামীর বিরুদ্ধে, সুদূর ভবিষ্যতে পুরুষরা বিবাহকে ছেড়ে দিবে। বিবাহ ছেড়ে দিয়ে তারা নিজের যৌনতা অন্যভাবে পূরণ করবে। কারণ বৈধ পন্থা করতে গেলে রিস্ক, কখন যেন ধর্ষণের মামলা খেতে হয়। যখন অবৈধভাবে তারা মেলামেশা করবে এবং কোনো না কোনো কারণবশতই ওই নারীদের পেটে বাচ্চা আসবে, ওই নারী জানবে না কোন পুরুষের পানি দ্বারা আমার পেটে বাচ্চা এসেছে। নারীরা জানার কোনো সুযোগ থাকবে না, কারণ একজন নারী সে তো অনেক পুরুষের সাথেই মেলামেশা করবে। তখন কোনো এক কারণে যদি ওই নারীর পেটে বাচ্চা চলে আসে, এই বাচ্চাটা কার পরিচয় দিবে? এই জন্য বর্তমান সরকারের নারী বিষয়ক কমিশন একটা দাবি করেছে, যদি কখনো বাবার পরিচয় শিশুকে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, পরিচয় না পাওয়া যায়, তাহলে মায়ের পরিচয় বাচ্চাকে বড় করতে হবে। এই নিয়মটা তারা চালু করতে চাচ্ছে। কারণ তারা তো আগেই টার্গেট নিছে যে স্ত্রী স্বামীকে ধর্ষক মামলায় জড়ায় দিতে পারবে, তাহলে পুরুষরা বিবাহ ছেড়ে দিবে। পুরুষরা বিবাহ ছেড়ে দিলে তাদের যৌনচার অবৈধ পন্থায় করবে। অবৈধ পন্থায় করতে গিয়ে অনেক নারীর পেটে বাচ্চা আসবে। এই বাচ্চাটা কি পরিচয় বড় হবে? বাবা তো জানা থাকবে না। যখন বাবার পরিচয় জানা থাকবে না, তখন মায়ের পরিচয় বাচ্চাটাকে বড় করবে।